নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 8ই নভেম্বর 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 235তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন অহেতুক প্রাককথনে সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। যখন আমরা বিবেকানন্দ ঘরে ঘরে শুরু করি চিঠিপত্র পড়াটা, 1888 সালে স্বামীজি চিঠি লিখেছিলেন। এই যে পত্রাবলী, যে বইটিকে আমি পড়ছি, সেটি স্বামীজির পাওয়া প্রথম চিঠি। সেই 1888 সাল থেকে চিঠিপত্রে আলোচনা করতে করতে আমরা 1900 সালে আজকে পৌঁছে গেলাম। স্বামীজি আর 1.5 বছর বাঁচবেন। সেই চিঠি অসাধারণ চিঠি। এর শুরুতে একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই। আমরা যারা বিবেকানন্দ চর্চা করি সাধারণভাবে, আমরা মনে করি স্বামীজি কোনো জীবনে কষ্ট পাননি। স্বামীজি তো দেবশিশু, অষ্ট ঋষির এক ঋষি,
স্বামীজি যা কষ্ট পেয়েছেন, স্বামীজি যা যন্ত্রণা পেয়েছেন, যেভাবে দিন কাটিয়েছেন, এ অবিশ্বাস্য। একটা মানুষ যে কতটা, আমি স্বামীজির শারীরিক কষ্টের কথা বলছি না, সে তো ছিলই, আনট্রিটেড ডায়াবেটিস ছিল, পা ফুলতো, হার্ট অ্যাটাক হয়েছিল, ছেড়ে দিন। মানসিক যে যন্ত্রণা স্বামীজি পেয়েছেন, এবং যেটা সুজিতদা সবসময় বলে যে যখনই স্বামীজির কথা হবে মনে রাখতে হবে 39 বছরে চলে গিয়েছিলেন। 39 বছর একটা ছেলে। আমাদের ভারতীয়দের দোষ, আমরা সবাইকে ভগবান বানিয়ে ফেলি আর ভুলে যাই যে ভগবানের কোনো কষ্ট হয় না। শ্রী ভগবানকে একজন ব্যাধ তীর মেরেছিল, সে তীরটা পায়ে লেগে তার মৃত্যু হয়েছিল। তীর যদি গায়ে লাগে এবং তার যে রক্তক্ষরণ হয়, ভাবুন তো সেটা কীরকম, সেই রক্তক্ষরণে মারা গিয়েছিল। চৈতন্যদেবের টিটেনাস হয়েছিল, এগুলো তো যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণের ওই ক্যান্সারের অবস্থা, শরীরটা যে ছবিটা পাওয়া যায়, ছবিটা দেখবেন কী অবস্থা হয়েছে, পায়ে ফিমার বোনের কী অবস্থা দেখবেন, যে পাশ ফিরে শুয়ে আছেন, যে ছবিটা আমরা দেখি। ফলে এরা যে কষ্ট পেয়েছেন জীবনে, সে কষ্টটি কহতব্য নয়, কিন্তু এদের মিশন ছিল। সেই মিশনটা হচ্ছে যে ভারতবর্ষকে তুলতে হবে, ভারতবর্ষের কথা মানুষকে জানাতে হবে, এবং তার জন্য যত কষ্ট করার হয় করতে হবে। আমি সেদিন পড়ছিলাম মা শারদার কথা, এমন বাতের ব্যথা হলে কীরকম কষ্ট হয় জানেন? যাদের বাতের ব্যথা হয় তারা জানেন। ভগবান বলে তো বাতের ব্যথা হবে না তা নয়, এমন বাতের ব্যথা যে তার জন্যে গিরিশচন্দ্র দুপুরবেলায় মিনার্ভা থিয়েটারে চৈতন্যলীলা আয়োজন করেছিলেন, যে সন্ধ্যে হলে বাতের ব্যথা বাড়বে, মার যাতে কোনো কষ্ট না হয়। তিনি গিয়েছিলেন দেখতে। আমি আজকে কেন এতগুলো কথা বলছি, কারণ এই চিঠিতে আমরা স্বামীজিকে খুঁজে পাই। স্বামীজি বুঝতে পেরে গিয়েছিলেন যে স্বামীজি আর বেশি দিন নেই। তার কারণ হচ্ছে স্বামীজি তো শরীরটাকে বুঝতেন। ছোট বয়স থেকে যে শরীরটা নিয়ে বড় হয়েছেন, সেই শরীরটার সমস্যা কি হচ্ছে তার থেকে ভালো আর কেউ বুঝতেন না। দেখতেন শরীরটা শেষ হয়ে আসছে। এখন ডাক্তারবাবুরা বলেন যাদের হার্টের সমস্যা হয় বা যাদের স্ট্রোকের সমস্যা হয়, ব্রেন বা হার্ট, তাদের ইন্ডিকেশান হচ্ছে হঠাৎ কথা বলতে বলতে 1 সেকেন্ডের জন্য কথাটা আটকে যাওয়া প্রথম, তারপরে সেটা আর বাড়তে শুরু করে। হয়তো স্বামীজির ভক্তি দিয়ে তাই হতো, কারণ পরের দিকে চিঠিগুলোতে বেশ বোঝা যায় যে তিনি অপেক্ষা করছেন রঙ্গমঞ্চ ছাড়ার। আজকে খুব দুঃখের একটা চিঠি আমরা পড়ব, অলি সেরা বুলকে লেখা। এটা আবার স্বামীজি দিন দিয়েছিলেন 17 জানুয়ারি 1900, লস অ্যাঞ্জেলেস থেকে চিঠি লিখছেন। শারদানন্দের জন্য প্রেরিত কাগজপত্র সহ আপনার পত্রখানি পেয়েছি, এতে কিছু সুসংবাদ আছে। একটু আগেই কথা হচ্ছিল সুজিতদার সঙ্গে, যে আমরা যদি সত্যিকারের বিবেকানন্দের চিঠি পড়তে চাই, তাহলে পাশাপাশি দুটো চিঠি রাখতে হবে। যার উত্তরে স্বামীজি এটা লিখছেন, অলি সেরাবুল কি লিখেছিলেন, তার উত্তরে স্বামীজি কি লিখছেন, না তো বুঝতে পারবো না আমরা, তাহলে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমাকে একজন খুব বড় ঐতিহাসিক তিনি বলেছিলেন যে শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ অসাধারণ গ্রন্থ। সেই গ্রন্থটিকে কেন যারা প্রফেশনাল বা একাডেমিক হিস্টোরিয়ান তারা নিলেন না? তাদের বক্তব্য ছিল যে বইটায় কোনো মেথোডোলজি ফলো করা হয়নি। মারি লুই বার্কের বিবেকানন্দের আমেরিকা নিউ ডিসকভারিজ, কেন যারা একাডেমিক হিস্টোরিয়ান সোশিওলজিস্ট তারা নিল না? সেটা সেই দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে তো। বিবেকানন্দ কয়েকজনের জন্য নন, বিবেকানন্দ পৃথিবীর সম্পদ, তাকে সকলের কাছে ছড়িয়ে দিতে হবে। তো চিঠিতে লিখছেন যে শারদানন্দের প্রেরিত কাগজপত্র সহ আপনার পত্রখানি পেয়েছি, এতে কিছু সুসংবাদ আছে। এই সপ্তাহে আরও কিছু সুসংবাদের আশা আছে। আপনি আপনার অভিপ্রায় সম্বন্ধে তো কিছু লিখলেন না। মিস গ্রিনস্টাইডেল আমার একখানি পত্র লিখে আপনার প্রতি তার গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন, আর কেই বা না জানাতে পারে। ইতিমধ্যে তুরীয়ানন্দ বেশ চালিয়ে যাচ্ছেন, আশা করি। ব্যাস, তারপর 3খানা ডট, শেষ হয়ে গেল, এডিট। আর জানা গেল না কি তুরীয়ানন্দ সম্বন্ধে বলা আছে। এগুলো আপনি যদি খুঁটিয়ে পড়েন তখনই সমস্যা হয়, কিন্তু তারপরের প্যারাগ্রাফটা খুবই কষ্টের।
এখানে বা অন্য কোথাও বক্তৃতা দ্বারা বিশেষ কিছু হবে বলে আমার আশা নেই। ওতে আর আমার খরচই পোষাবে না। শুধু তাই নয়, পয়সা খরচের সম্ভাবনা ঘটলেই কাউকে দেখতে পাওয়া যায় না। এদেশে বক্তৃতার ক্ষেত্রটাকে বেশি চষে ফেলা হয়েছে, আর লোকেরা বক্তৃতা শোনার মনোভাব কাটিয়ে উঠেছে। আবার 3টে ডট। আমি এখানে প্রথমত স্বাস্থ্যের জন্য এসেছিলাম, আর আমি তো তা পেয়েছি। আবার 3টে ডট। এখন আমার মনে হচ্ছে বক্তৃতা মঞ্চ দাঁড়িয়ে কাজ করায় পাল আমার ফুরিয়ে গেছে। ওই জাতীয় কাজ করে আমার স্বাস্থ্যভঙ্গ করা নিষ্প্রয়োজন। আপনি বলতে যাবেন সাধারণ লোককে, বলবেন তরুণবাবু যা বলছেন আর ঠিক নয়। স্বামীজির কি কোনো ফ্রাস্ট্রেশন আসতে পারে? কার ফ্রাস্ট্রেশন আসে না পৃথিবীতে? শরীর নিয়ে ধারণ করলেই শরীরকে তার ধর্ম পালন করতে দিতে হবে। এটা তার ধর্ম। ভাবুন, যে বলছেন যে আমার বক্তৃতা দিয়ে দিয়ে মানুষের বক্তৃতা শোনার প্রয়োজন মনে করছে, মানে এখনকার ভাষায় ওভারডু করে ফেলেছেন, অনেক বক্তৃতা দিয়েছেন, আমার এতে আর বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1900 সালে লিখছেন, দ্বিতীয়বার বিলেত যাত্রা স্বামীজির সুখকর হয়নি। ইংল্যান্ডে স্বামীজি তো অভ্যর্থনাই পেলেন না, খুবই কষ্ট হয় সেটা। যারা স্বামীজির জন্য চোখের জল ফেলেছিলেন 1897 সালে, তারা 99 সালে কেউ চিনলেন না স্বামীজিকে, চলে গেলেন। জাহাজ ঘাটে যখন পৌঁছালেন তিনি বলছেন যে আসলে ওরা এখন ব্যস্ত হয়ে পড়েছে, তাই কেউ আনতে এলো না। হয় নাকি? হয় না তো সেটা, কিন্তু হয়েছিল তো, কেউ আনতে গেল না। তারপর ইংল্যান্ডে স্বামীর দিনগুলো ভালো কাটলো না, আমেরিকায় চলে গেলেন। আমেরিকাতে গিয়েও বুঝলেন যে আর নতুন করে কিছু করা যাচ্ছে না। তার বড় কারণ ছিল স্বামীজির স্বাস্থ্য। স্বাস্থ্যটা এত তাড়াতাড়ি ভাঙছিল যে স্বামীজি আর যে বক্তৃতা দেবেন নতুন করে, সেইটা করে উঠতে পারছিলেন না। কারণ স্বামীজি বলা মানেই তো মৌলিক কথা বলা। মৌলিক কথাই তো স্বামীজি বলতেন সবসময়, হি ওয়াজ অরিজিনাল। কিন্তু সেটা পাচ্ছি না আমরা, কারণ স্বামীজি নিজেই বলছে যে এখানে বক্তৃতা দিয়ে দিয়ে এত হয়ে গেছে যে এরা শুনতে চাইছে না, তাই বক্তৃতা বলছি নিষ্প্রয়োজন। এখন আমার কাছে একটা স্পষ্ট হয়ে উঠেছে যে আমার মঠের সব ভাবনা ছেড়ে দিতে হবে। আর আমার কাছে এই সর্বশ্রেষ্ঠ ত্যাগের আহ্বানও আসছে। আমার উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব ও যশের আকাঙ্ক্ষা বিসর্জন দিতে হবে। আমার মন প্রস্তুত হয়ে আছে এবং আমার এ তপস্যা করতে হবে। আমি এখন জো নিবেদিতার কল্পনা বিলাসকে বাস্তবতার দৃষ্টি দিয়ে দেখতে শিখছি, আর তারা আমার হয়ে তাদের কল্পনাকে রূপদান করুক। আমার কাছে ওসব আর নাই। এই গোটানোর কথা শুরু হয়ে গেছে। ওলিসেরা বুলের সঙ্গে স্বামীজির একটি অসাধারণ সম্পর্ক ছিল। যারা বই পড়তে ভালোবাসেন তাদের একটা বইয়ের কথা বলছি। প্রবুদ্ধ প্রাণা মাতাজির, প্রব্রাজিকা প্রবুদ্ধ প্রাণার একটি অসাধারণ বই আছে ওলিসেরা বুলের ওপর, স্বামীজিজ আমেরিকান মাদার। ওলিসেরা বুল সম্বন্ধে একজন জিজ্ঞেস করেছিলেন স্বামীজিকে, ওলিসের পবিত্রতা কী? এই বক্তৃতার সঙ্গে ক্লাস নিচ্ছেন, স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন ওলিসেরা বুল। এইরকম সম্মান করতেন। এবং এই ওলিসেরা বুল যখনই আমরা এই নামটা উচ্চারণ করব, মনে রাখবেন তার জন্যেই কিন্তু সারদামার ছবি। তিনি না এলে, যদি আমেরিকান ভক্তরা না আসতেন, মানে বিদেশি ভক্তরা, তাহলে ছবিটা এখনও পাওয়া যেত না। সারদামার যে ছবি ঘরে ঘরে পুজো পান, সেটা একটু হতো না যদি তারা না আসতেন। ওলিসেরা বুল বিদেশে ছবি নিয়ে যাবেন, তাই জন্যে বিদেশি ফটোগ্রাফারকে এনে মার ছবি তুলেছিলেন। যে অংশটি অনাবৃত ছিল সেটিকে চুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছবি এখন ঘরে ঘরে পুজো পায়। ওলিসেরা বুল সাংঘাতিক মানুষ ছিলেন। কোনোদিন আমার খুব ইচ্ছা আছে যে স্বামীজি যারা বিদেশি শিষ্যা তাদের নিয়ে বাকচক্রে বলার, কারণ তাদের কন্ট্রিবিউশন সাংঘাতিক। আমরা ভুলে গেছি তো। ওলিসেরা বুলের কোনো জন্মদিন পালন হয় শুনেছেন কোথাও, কোনো সেন্টারে? গুডউইন কবে মারা গিয়েছিলেন কেউ জানে না। যারা খুঁজে বের করবে তারা জানে একদিন। সিস্টার ক্রিস্টিন সম্বন্ধে কোনো আলোচনা হয় বছরে একটা, ঠিক আছে, এন্ডাওমেন্ট লেকচার, কেউ একটা বললো যে একটা খ্রিস্টান নিয়ে আলোচনা করা হবে, শেষ হয়ে গেল।
এরা হচ্ছেন রামকৃষ্ণ ভাব আন্দোলনের পিলার ছিলেন। এরা না থাকলে আন্দোলন দাঁড়াতো না। স্বামীজি আমি তো বারবার বলি, আবার বলছি আপনাদের, স্বামীজির শ্রেষ্ঠ দিনগুলো কেটেছিল পাশ্চাত্যে। কারণ পাশ্চাত্যের মানুষেরা যেটি শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন, স্বামীজির সাথে সৌভাগ্য তাদের পরিচয় হয়েছিল যারা উদার। সব সাদা তো উদার নয়, সাদাদের মধ্যে অনেক পঙ্কিলতা আছে। স্বামীজি যাদের সঙ্গে মিশেছিলেন তাদের মধ্যে সে ঔদার্য ছিল, তাদের মধ্যে কোনো কুচুটেমি ছিল না। ফলে ঠাকুর যে কথাটা বলেছিলেন তাকে, মানুষ কেমন হবে, এই পরিবারগুলোর মধ্যে পেয়েছিলেন। পাওয়ার জন্য কি হয়েছিল, তাদের সঙ্গে যখন স্বামীজি ইন্টারাক্ট করেছেন, চিঠি চালাচালি করেছেন, নিজেকে একেবারে মেলে ধরেছিলেন। কলকাতায় ফিরেছে কার সঙ্গে স্বামীজি গল্প করবেন? গুরু ভাই, পরিচিত যুবকরা ইত্যাদি। কলকাতা করার মহিলার সঙ্গে গল্প করার স্বামী সুযোগ পাননি। কোন মহিলা স্বামীজির কাছে গেছেন বলুন? কেউ জাননি। স্বামী যখন ঢাকায় গেছেন, একজন ওখানকার বারবনিতা তিনি এসেছিলেন, এসে বলে আমার খুব হাঁপানি হয়, আপনি হাঁপানি ঠিক করে দিন। স্বামীজি বলুন আমারই তো খুব হাঁপানি হয় মা, কি করব বলুন। তারপর তিনি কথাবার্তা বলে চলে গেলেন। কলকাতায় কেউ বলতে পারবেন স্বামীজি বেলুড় মঠে কোনো দেশীয় ভদ্রমহিলার সঙ্গে গল্প করেছেন? সরলা দেবী চৌধুরানী গিয়েছিলেন তো, স্বামীজি খাইয়েছিলেন তাকে। সে তো ফর্মাল মিটিং, এখানে তো ইনফর্মাল। স্বামীজি ন্যান্সি হ্যান্সব্রোর সঙ্গে যখন গল্প করেছেন, অলি সেরা বুলের সঙ্গে যখন গল্প করেছেন, রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, তখন তো ইনফর্মাল, তাই জন্য এই সব চিঠিগুলো লিখতে পেরেছেন। কিন্তু যেই এদেশে চলে এলেন, স্বামীজি ফর্মাল হয়ে গেলেন। তো নমশ্রী জ্যোতিরাজায় হয়ে গেল, রক্তমাংসের মানুষ নন, ধ্যানে ডুবে আছেন স্বামীজি। এখানকার স্বামীজি জীবন্ত বলেই বলতে পারছেন যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ত্যাগের আহ্বান এসেছে, আমার উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব ও যশের আকাঙ্ক্ষা বিসর্জন দিতে হবে। স্বামীজির কোনোটাই ছিল না, কিন্তু কেন লিখেছেন জানেন? মানুষ যখন নিজেকে মেলে ধরে, আমাদের দেশীয় ভাষায় কেবল লোকশিক্ষা নয়, এটা হচ্ছে আপনি তখন সেলফ অ্যানালিসিস করছেন, নিজের মধ্যে ডুবে গিয়ে কথাগুলো বলছেন, এবং সেগুলোকে স্বামীজি ত্যাগ করার কথা বলেছেন। আমরা বারবার, আমার মনে হচ্ছে 1900 সাল থেকেই স্বামীজি যাওয়ার জন্য প্রস্তুত, একদম পৃথিবীটা আবার ছেড়ে দেবেন। বুঝতে পেরেছেন বিদেশে যখন তার ম্যাগনেট থেরাপিটা কাজ করলো না, তখনই বুঝে গেলেন আর শরীর টিকবে না। আর যাদের ডায়াবেটিস আছে এখনকার দিনেও, এত ওষুধ বেরিয়ে গেছে, এত ভালোভাবে লোকে আছে, তারাও কিন্তু ভেতর থেকে শেকেন হয়ে যান যে কী অবস্থা হবে আমার শরীরটার। তো স্বামীজিও ভেতর থেকে বুঝতে পেরেছিলেন যে শরীরটা টানা যাবে না। দ্বিতীয়বার তো বিদেশে গিয়েছিলেন শরীরটাকে ঠিক করার জন্যে, কিন্তু শরীরটা স্বামীজি আস্তে আস্তে বুঝতে পারছেন। আমি এই চিঠিটা না পড়লেই পারতাম, কিন্তু কেন পড়ছি জানেন? ওই যে যারা বলার জন্য যে এই ছেলেটার কি অসম্ভব কষ্ট, আমার নেতৃত্ব ছাড়তে হবে, আমার উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে হবে। নেতৃত্ব তো নেই স্বামীজির, নেতৃত্ব আর করলেন কবে? বেলুড় মঠে যতটুকুনি নেতৃত্ব দিয়েছেন, সে না করলে তো বেলুড় মঠটা দাঁড়াতো না। তখন তো একটু কঠোর হতে হয়েছিল, কারণ মঠটাকে তো একা তো দাঁড় করাতে হয়েছে। ব্রহ্মবান্ধব উপাধ্যায় হেদোর সামনে স্বামীজিকে বললেন, নরেন ভাই চলো আমরা আবার বেদান্ত চর্চা শুরু করি, দুজনে বিদেশে যাই। স্বামীজি কি বললেন তাকে? আমার শরীর ভেঙে গেছে, বেলুড় মঠটা কোনো রকমে দান করিয়েছি, ওটা নিয়েই কাজ করতে দাও। ব্রহ্মবান্ধব স্বামীজি মারা যাওয়ার পরে তিনি শান্তিনিকেতনে ছিলেন, হাওড়া স্টেশনে শুনলেন স্বামীজি মারা গেছেন। বন্ধু ছিলেন তো, বলছেন ব্যথা কোনোদিন শরীরিনী হয়? যদি কখনো শরীরিনী হয় তো স্বামীজির শরীর ধারণ করবে। অসম্ভব বন্ধু ছিলেন স্বামীজি। স্বামীজি ওকাকুড়া যখন বলছেন, তাকেও বলছে আমার শরীর ভেঙে গেছে, আমি পারবো না আর। দ্বিতীয়বার জাপানে যাওয়ার আমন্ত্রণ ছেড়ে দিলেন কেন? আর শরীর দিচ্ছে না স্বামীজির। সেটা 1900 সাল থেকে জানান দিয়ে দিয়েছিল স্বামীজিকে। আমি 1900 সালে একটা বড় চিঠি পড়ব 2 দিন ধরে, তারা কোনো সেটা দিন আসেনি, জোসেফিন ম্যাকলাউডকে লেখা। এবং এই বিদেশিদের চিঠিগুলো পড়লেই আমার মনে হয় যে স্বামীজিকে কী স্নেহ তারা করেছেন। সন্তানের মতো ছিলেন স্বামীজি। ফ্রান্সিস লেগেট তো তাকে দেখেই ছিলেন সন্তানের মতো। এরা যখন স্বামীজির কাছে গেছেন,
বিদেশের লোকেদের সুবিধে হচ্ছে যে তারা কোনোদিন বাড়তি ভগবান কাউকে ভাবে না, আর আমরা বাড়তি ভগবান ভাবি, যত তাড়াতাড়ি ভগবান ভাবি তত তাড়াতাড়ি পড়ে যায়। আমি দুজন মেম সাহেবের খুব সঙ্গ করেছি, যারা বিবেকানন্দ নিবেদিতা মার ওপর অসাধারণ বই লিখেছে, লুই বার্গ এবং প্রবুদ্ধ প্রাণা মাতাজি। প্রবুদ্ধ প্রাণা মাতাজি ঘন্টার পর ঘন্টা গিয়ে প্রভানন্দের সঙ্গে আলোচনা করতেন, ঘন্টার পর ঘন্টা, যেমন মার ওপর বই লিখছেন। কিন্তু সে আলোচনাটা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে, আর আমরা সমীহর মধ্যে গিয়ে অসুবিধা হচ্ছে যে আমরা সমীহটাও করি না, কথাও বলি না। লুই বার্গ যখন কথা বলতেন উইথ ইকুয়াল টার্মস, তেমন অশ্রদ্ধা করা নয়, কিন্তু আলোচনা যখন করব তখন সেটা খোলা মনে করবো। যারা ভালো মেম সাহেব, ভালো সাহেব, তাদের মধ্যে এই খোলা ভাবটা তো আছে। এটাই তো বিবেকানন্দকে আকর্ষণ করেছিল। বিবেকানন্দ যদি কেট স্যানবোর্নের পাল্লায় পড়তেন, যদি অত্যন্ত পাজি মহিলা, তাহলে স্বামীজির ধারণাটাই পাল্টে যেত। যাদের সঙ্গে মিশেছিলেন স্বামীজি তারা ভালো ইংরেজ ছিলেন, ভালো সাহেব ছিলেন। ভালো সাহেবদের সঙ্গে মেশার জন্যে স্বামীজির যে কথাগুলো ঠাকুর বলেছিলেন, আমি তো আজকে মাকে নিয়ে আলোচনা করব না, মাকে নিয়ে যেদিন বলবো সেদিন বলবো যে কেন মার মধ্যে স্বামীজি জগৎকে খুঁজে পেয়েছিলেন। এটা বিদেশে না গেলে হতো না স্বামীজির। ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তো অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি জানতেন আন্তর্জাতিক মঞ্চে না গেলে তাঁর এই সাধনার উপলব্ধিটা, অনুভবটা পৃথিবীর মানুষ জানবে না। এই জন্যই স্বামীজিকে পাঠানো। কিন্তু সেই উপলব্ধির কথা আপনি যখন বলছেন, ভারতীয়রা যথার্থ আধার নয়। 2025 সালেও আপনি যাকে বলবেন যে প্লিজ এই কথাটা কাউকে বলো না, মনে রাখবেন আপনি ঘর থেকে বেরোলেই তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে কথাটা বলে দেবেন। সাহেব মেমরা তা নয়, কারণ তাদের সোশ্যাল ট্রেনিংটা আছে বলে। যারা ভালো সাহেব হয়, যারা ভালো মেম হয়, তারা যেটা সিক্রেট সেটা সিক্রেট। আর যেটা সিক্রেট, সবাই তো ভালো নয়, পৃথিবীতে তো সবাই ভালো হয় না, তাদের যে যার ভাব নিয়ে আছে। কিন্তু ভালো ভাবের লোকের সঙ্গে যদি পরিচয় হয়ে যায়, তাহলে ঠাকুর যে পৃথিবীর স্বপ্ন দেখেছেন, যার জন্যে বিবেকানন্দের এই পরিশ্রম, এই বলছেন কার জন্য বক্তৃতা করেছেন, নিজের প্রচারের জন্য তো করেননি। হরিদাস বিহারী দেশাইকে চিঠি লিখেছেন 1895 সালে, ভাববেন না আমি মৌজ করতে এসেছি। সেটা চিঠি আমরা পড়েছি বাকচক্রে। মৌজ করতে তো আসেনি, আমাকে ভারতবর্ষের কথা বলতে হবে। সব সময় ভারতবর্ষ আর কিচ্ছু না। সেলফ ভ্যালিডেশনের জন্য ছবি নয়। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যাই, একটা বিরাট সংখ্যক সেলফ ভ্যালিডেশনের জন্য যাই। বিবেকানন্দের সেলফ ভ্যালিডেশন ছিল না, ইন্ডিয়া। ওই মনে রাখতে হবে, ইন্ডিয়া ওয়াজ স্বামীজি's greatest passion. The thought of India was virtually an obsession with him. India throbbed in his breast. India beat in his pulses. India was his daydream. India was his nightmare. Not only that, he became India. He was the embodiment of India in flesh and blood. He was India. He was Bharat. এই যে কথাটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা, যে একটা লোকের রক্ত মর্যায় হারে ভারতবর্ষ। কে করে দিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ। ভারতবর্ষের দিকে তাকানো। আর আমরা কি করলাম? আমরা যখন আমাদের দেশ স্বাধীন হলো, তখন দেশের ব্যারিস্টাররা যখন কনস্টিটিউশন করলেন, তারা বললেন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। অবনত মস্তকে মেনেছিল গোটা দেশ, বলা হচ্ছিল ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত নয়। কনস্টিটিউশনের প্রথম লাইন হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ফলে হলো কি, 2025 সালেও ওই ভেতরে সাহেব গিজগিজ করছে, মানি আর না মানি। যে আমরা তো সাহেবদের কাছে ভালো কিছু শিখি না, আমরা ডিসিপ্লিন শিখি না, আমরা ফিজিক্যাল লেবার দিতে শিখি না। যদি আমাদের বলা হয় যে দেখো বাবা রান্নাটা করো কোনো পুরুষকে, 2025-এ পাগল হয়ে যাবেন তিনি। 1% পুরুষ আর ফ্যাশনেবল রান্না করেন। আমি একটা ডিশ বানালাম, ওগুলো বলে ফ্যাশনেবল কুকিং, ডে টু ডে কুকিং। ভাবা যায় না? যদি বরফ সরিয়ে গাড়ি চালিয়ে অফিস যেতে হতো, আমরা 4টে লোক খুঁজতাম। কিন্তু সাহেবদের যে কর্মঠ, যে দেশপ্রেম, সেটা স্বামীজি সেইটা তো এনেছিলেন, ভালোটা এনেছিলেন। অসাধারণ চিঠি আছে, পরে পড়বো আমরা, যে ভালো কী কী নিচ্ছি।
যখন রবীন্দ্রনাথ বলছেন পূব পশ্চিমের মিলনের কি কি অপূর্ব সমন্বয়ের আদর্শ, ভাবলে অবাক হয়ে যেতে হয়। সমন্বয়ে কথাটা বলছেন যে ভালোটা নাও, খারাপটা সরিয়ে দাও। তো সেইখানে গেছেন আন্তর্জাতিক মঞ্চে একটি ছেলে, তিনি বক্তৃতা করতে আর পারছেন না, ক্লান্ত হয়ে পড়েছেন, বলছেন আর আমার দেওয়ার কিছু নেই। এই ইংরেজিটা চিঠিটা যদি পড়তাম তাহলে এখানে বারবার স্বামীজি বলছেন মাই প্লে ইজ ডান, আমার সময় শেষ হয়ে আসছে, আমার খেলা শেষ হয়ে গেছে। খেলা কেন শেষ হয়ে গেছে? সেখানে অনেকে বলেন যে স্বামী যদি 39 বছরের থেকে 69 বছর বাঁচতেন, অনেক কিছু দিতে পারতেন। এর দুটো মত আছে, সোশিওলজিস্টরা দুটো মতে বলেন। এক বলেন যে স্বামীজি যা দেওয়ার ছিল দিয়েছিলেন, আর বেশি থাকলে যে বেশি দিতে পারতেন তা নয়। তার কারণ স্বামীজির ইন্টেলেকচুয়াল আউটবার্স মানে স্ফুরণটা হচ্ছে রেভলিউশনারি প্রসেস, রবীন্দ্রনাথ একটা এভলিউশনারি প্রসেস। যত বেঁচেছেন তত দিয়েছেন। স্বামীজি হচ্ছেন একেবারে বিপ্লবের মতো, ঝড়ের মতো এসেছেন, দিয়েছেন, চলে গেছেন। ওই যদি বেশি বাঁচতেন দেখতেন স্বামীজি আস্তে আস্তে সাদামাটা হয়ে যেতেন। ওই যে জোর, ওই যে জোশ, ওই যে টান, ওই যে কথাবার্তা, চলন বলন, সব হচ্ছে ওই কম সময়ের জন্য বলে। 69 বাঁচলেই স্বামীজি শেষ হয়ে যেতেন। আবার অনেকে বলেন যে স্বামীজি যত আরও কিছু দেখতে পারতেন, আরও কিছু বলতে পারতেন, প্রথম বিশ্ব মহাযুদ্ধ দেখতেন, আরও অনেক কিছু, ভারতবর্ষে আরও স্বাধীনতা সংগ্রাম দেখতেন এবং অনেক কিছু বলতে পারতেন, আরও বিপ্লবীদের ইন্সপায়ার করতে পারতেন। কিন্তু ঝড়ের মতো আসা, তো ঝড়ের মতো এসে ঝড়ের মতো চলে যাওয়া। সেখানে যতটুকুনি কয়েকজন মানুষকে পেয়েছেন তারা বিদেশি, তাদের কাছেই তিনি খুলে কথা বলতে পেরেছেন। যেই এদেশে এসছেন দেখেছেন গুরু ভাইরা বাদ দিয়ে সমাজের কিছু পুরুষ ছাড়া আর পুরুষেরাও কি প্রশ্ন করেছেন, স্বামীজি কি খেতেন, স্বামীজি কালাপানি কেন পার হলেন। সাহেবরা তো সব কোনোদিন বলেনি। সাহেবরা বলেছিল, দ্বিতীয়বার বলেছিল, যার সময় খবরের কাগজে লিখেছিল স্বামীজি সম্বন্ধে, সাহেব খবরের কাগজে লিখেছিল যে প্রফেটের কোনোদিন ডায়াবেটিস হয় না, লিখেছিল যে কেন তিনি মাংস খান। সাহেবরা লিখছে একটা ভারতীয় কেন মাংস খায়, নিজেদের মাংসের উপরে ডুবে আছে। কিন্তু ওরা তো হিপোক্রিট অনেক ক্ষেত্রে, ওই খারাপ সাহেব। যা রবীন্দ্রনাথ তো বলেছিলেন যে সূক্ষ্ম ইংরেজ আর স্থূল ইংরেজ। কেন বলেছিলেন রবীন্দ্রনাথ? সূক্ষ্ম ইংরেজদের বিবেকানন্দ দেখেছিলেন, যেখানেই দেখেছিলেন সেখানেই নিজেকে উজাড় করে দিয়েছিলেন। উজাড় করে বুঝতে পারছি যে আমি আমার বক্তৃতা মঞ্চ থেকে বাণী প্রচার করতে পারবো না, এতে আমি খুশি। আমি বিশ্রাম চাই। আমি যে ক্লান্ত হয়ে পড়েছি তা নয়, কিন্তু এর পরবর্তী অধ্যায় কথা নয়, অলৌকিক স্পর্শ যেমন শ্রীরামকৃষ্ণের ছিল। আমরা এইখান দিয়ে শেষ করব। অলৌকিক স্পর্শ, টাচ, সবচেয়ে বড় সাইকোলজি, আর কিচ্ছু না। চৈতন্য হোক বলে ঠাকুর মাথায় হাত রেখেছিলেন। আমার মনে আছে কলকাতায় অভিনয় হচ্ছে চৈতন্যলীলা, যিনি শ্রীরামকৃষ্ণ সেরেছেন তিনি বিনোদিনী 3 ফুট ওপরে হাত রেখেছিলেন। কেন? আমাকে সবাই বলছে ঠাকুর কি মাথায় হাত দিতে পারেন কারুর? আমাদের বিনোদিনীর বইটা নিয়ে গিয়েছিলাম, আমার কথা। সে আমার কথায় বিনোদিনী লিখছেন, আমার এই পাপদেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন, মা তোমার চৈতন্য হোক। তাই বলছেন আর বক্তৃতা করব না, এখন হচ্ছে আমার জীবনটাই হবে বাণী। ইফ ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট, স্বামীজি বলছেন। যদি মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সংঘাত হয়, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও, হৃদয়ের ভাষায় কথা বলো। এইটাই হচ্ছে বিবেকানন্দের উত্তরণ, যে যখন উপস্থিতিটাই মানুষের জীবনটা পাল্টে দেবে। উপনিষদে আছে যে শিষ্যরা প্রশ্ন করছেন, ঋষি কোনো উত্তর দিচ্ছেন না, কিন্তু শিষ্যরা সব উত্তর পেয়ে যাচ্ছে। শ্রী অরবিন্দের সিদ্ধি দিবস সম্বন্ধে লেখা হচ্ছে যে যখন তিনি তাকিয়ে রয়েছেন, সে ঘরটা খুলল পণ্ডিচারিতে, যারা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিলেন চলে এলেন, দেখলেন যারা সম্পূর্ণ চেহারাগত পরিবর্তন হয়ে গেছে। তখন আর তিনি সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ হয়ে ওঠেন। বিবেকানন্দ ঠিক তাই বলছেন, যার বক্তৃতা নন, বক্তৃতা এখন শ্রীরামকৃষ্ণের স্পর্শ। ঠাকুর স্পর্শের মধ্যে দিয়ে নিজের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব দিতে পারতেন। এবং যখন দিতেন, সাইকোলজি বলে
যে সেইটাকেই বলা হয় ডিভাইন টাচ। যারা ভালো সাইকোলজিস্ট হয়, যে মানুষ তার কাছে এসছে ভাঙাচোরা মন নিয়ে, ভাঙাচোরা বুদ্ধি নিয়ে, স্পর্শের মধ্যে দিয়ে তার পরিবর্তন ঘটায়। বিবেকানন্দ এখন সেই পথে হাঁটবেন লিখছেন, সেটা পেরে ওঠেননি। তার কারণ ওই আবার সময় কম, দেশ থেকে ওদেশ থেকে চলে এলেন, এদেশে এলেন, মাকে নিয়ে পূর্ববঙ্গে গেলেন, শরীরটা আরও ভেঙে গেল, আরও ব্রঙ্কাইটিস হলো, আরও নিউমোনিয়া হলো। আমার খুব কষ্ট হয়, স্বামী প্রভানন্দজি চলে গেছেন, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বিবেকানন্দের যন্ত্রণা নিয়ে আলোচনা হতো। সেই যন্ত্রণা দিয়ে আজকে 1900 সালটা আমরা শুরু করলাম, যখন বিবেকানন্দ বলছেন আর বক্তৃতা দেব না, এবার স্পর্শ যেমন শ্রীরামকৃষ্ণ করতেন সেটি আমার জীবনের পাথেয়। আজকে এই অবধি বলে রইল, আবার নতুন চিঠি নিয়ে পরের দিন আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।